149 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে 5 ও 95 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি। তো এই অঙ্কটা বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে। তো দেখেন, আমরা যদি ম্যানুয়ালি একটু করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তাহলে কিভাবে হবে অঙ্কটা। 5 এবং 95 এই দুটো সংখ্যার মধ্যে 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি। এখানে কিন্তু মাঝখানে ও বলা হচ্ছে, তার মানে 5 দ্বারাও ভাগ করা যাবে, 3 দ্বারাও ভাগ করা যাবে এমন সংখ্যা কয়টা রয়েছে। তো আমরা 5 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যাগুলোকে আগে আলাদা করি। তাহলে 5কে 5 দ্বারা যাবে, 10কে যাবে, 15কে 5 দ্বারা যাবে, একইভাবে 20কে 5 দ্বারা যাবে। এভাবে কিন্তু সিরিয়ালটা আমরা লিখতে পারি 25, 30, 35, 40, 45, তারপরে কত 50, 55, নিঃসন্দেহে বুঝতে পারছেন। তারপরে 60, 65, 70, 75, 80, 85, 90, 95। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। তো আমি মধ্যে বলেছে সেই তর্কে যাচ্ছি না, তো আমি ধরে নিচ্ছি যে 5ও রয়েছে, 95ও রয়েছে। তো কত আছে 5 ও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটা সংখ্যায় এগুলো হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, কিন্তু এদের মধ্যে কোনগুলো 3 দ্বারা বিভাজ্য আমি যদি একটু অন্য কালার দ্বারা আইডেন্টিফাই করি, তো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 15 একটা সংখ্যা, 30 একটা সংখ্যা, 25, 35, 45কে যায়, এরপরে 65 একটা সংখ্যা, না 65কে যাচ্ছে না, তাই না। তো তার মানে আমরা নিতে পারতেছি না। 60কে যাচ্ছে, 3 20 60, 75 যাচ্ছে, 3 25 75, 90 যাচ্ছে, 3 30 90, এক্স্যাক্টলি। আর কিন্তু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নেই। তাহলে বলেন তো, এটাকে 5 দ্বারাও যায়, 3 দ্বারাও যায়, এটাকে 5 দ্বারাও যায়, 3 দ্বারাও যায়, এবং প্রত্যেকটা সংখ্যা যেগুলো আমি গোল করে দিয়েছি 5 দ্বারা এবং 3 দ্বারা ভাগ যায়। তাহলে মোট কয়টা সংখ্যা, কতটি যেহেতু বলেছে 1 2 3 4 5 6টা, তার মানে সঠিক উত্তর এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটা। এখন আপনারা বলবেন যে এইভাবে ম্যানুয়ালি করতে গেলে তো আমার বেশ কিছুটা সময় লেগে যেতে পারে, তো এটা করার জন্য কি কোনো শর্টকাট মেথড বা কোনো প্রসেস নেই? অবশ্যই আছে। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এই যে দুটো সংখ্যা বলেছে 95 এবং 5, তাহলে এই দুটো সংখ্যা বিয়োগ করবেন। বিয়োগ করলে কত হবে 90। আর 5 ও 3 মানে 5 আর 3 এর লসাগু কত? এই দুটোর লসাগু হচ্ছে 3 5 15, 15 দ্বারা ভাগ করবেন, মুহূর্তের মধ্যেই 6 15 90, তার মানে 6 হচ্ছে সঠিক উত্তর। তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে অঙ্কটা সলিউশন করলাম। তো আপনাদেরকে এই জন্য আমি ডিটেইলসও বুঝাই, শর্টকাট মেথডটাও কিন্তু দেখাই দিই যে কিভাবে আপনি চিন্তা করবেন, মানে আপনার থিঙ্কিং লেভেলটা কিন্তু বাড়াতে হবে। তো প্রত্যেকটা অঙ্কই তো আর মানে দুটো পদ্ধতিতে দেখাই দিলে তো মানে হচ্ছে না, অনেক সময় লেগে যাবে। এই জন্য হচ্ছে আমি একটু ডিটেলস যদি প্রয়োজন মনে করি তাহলে করানোর চেষ্টা করব। তো দেখেন আমি পরেরটাতে চলে আসতেছি। তো পরের অঙ্কটা কি ছিল আমাদের? দেখেন 150 নম্বর যে অঙ্কটা রয়েছে এটাও কিন্তু মোটামুটি টাফ একটা অঙ্ক, এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু রিটেন পরীক্ষাতেও আসতে দেখা যায়। তো এই অঙ্কটা যেহেতু এমসিকিউ টাইপের লিস্টে আমি রেখেছি, তো আমি বলেছি যে আপনাদের হচ্ছে গ্রামীণ ব্যাংকে কিন্তু লিখিত পরীক্ষাতেও এই ধাঁচের অঙ্ক কিন্তু আসতে দেখা যায় খুব বেশি বেশি। তো এই জন্য আমরা হচ্ছে এই ধাঁচের অঙ্কটা হচ্ছে লিখিত আকারে একটু করার চেষ্টা করব, যাতে করে আপনাদের এমসিকিউ তো হয়ে যায় এবং লিখিত অংশেও হয়ে যায়। তো দেখেন কি বলা হচ্ছে যে 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। তো অঙ্কটা কিন্তু একটু হার্ড রয়েছে। তো আমরা মানে সূত্র, সরল সুদের সূত্র কি জানি বলেন তো দেখি? I = PRN, নিঃসন্দেহে এটা আপনারা জানেন। এবং চক্রবৃদ্ধি সূত্রের মানে সুদের সূত্র কোনটা? C = P × 1 + R টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে P। এটা হচ্ছে সরল সুদের সূত্র, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এটা হলো সরল সুদ, এই I মানে সরল সুদ, আর এই C মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ওকে, তো এবার আসেন আমরা হচ্ছে এই সরল সুদ কতটুকু সেটা বের করব, আর চক্রবৃদ্ধি সুদ কতটুকু সেটা বের করব। তারপরে এই পুরোটা থেকে এইটা মাইনাস করে দিয়ে আমরা 1 টাকা লিখতে পারবো তখন। তো যেহেতু এই অঙ্কটাতে 4% দেওয়া রয়েছে, তো 4% কিসের মান বলেন তো? আর এর মান। তাহলে আমরা বলতে পারি আর মানে হচ্ছে 4/100, যেহেতু পার্সেন্ট আছে। কত টাকার, তার মানে পি বের করতে বলেছে আমাকে 2 বছরের, তার মানে এন এর মান হচ্ছে 2।
তো দেখেন আমাদের এখানে আর আছে, পি আছে, এন আছে। তাহলে আমরা এখানে মানটা বসাই দিতে পারি। আমি একটু ব্লার করে দিচ্ছি। এখানে আমরা মানটা বসাই দিতে পারি। তাহলে বা আই ইকুয়াল কী হচ্ছে বলেন তো দেখি? পি কত? পি থাকলো, কেননা আমাদের আসল বের করতে বলেছে, তাই না? তাহলে পি থাকলো ইন্টু আর কত? আর হচ্ছে 4/100, কিন্তু দেখেন এই যে 4/100 আমরা বলতে পারি ইন্টু এন কত? এন মানে 2 বছর। তাহলে আমরা যদি কাটাকাটি করি 4×25 100, তাহলে উপরে 2p, তাহলে বা আই ইকুয়াল উপরে হচ্ছে 2p, তার নিচে হচ্ছে কত? 25। এটা আমরা কি পেলাম? এটা কিন্তু সুদ। আই মানে কিন্তু সুদ বা মুনাফা, মনে রাখতে হবে 2p/25। এবার আমরা ডান সাইডে এটা বের করতে চাই। তো দেখেন তো সি ইকুয়াল, সিকে আমরা বলছি এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ, শুধু সুদ কিন্তু, কেননা আমরা আসলটা বাদ দিয়েছি আবার এখান থেকে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 4/100, তাই নয়? আর এন এর মান কত? 2 মাইনাস হচ্ছে পি। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি? পি ইন্টু, তার মানে আমরা যদি কাটাকাটি করি 4×1 4, 4×25 100, তার মানে এখানে থাকলো 1 প্লাস 1/25, তার উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে পি। এখন ভিতরে মানে পি থাকলো, ভিতরে যদি আমি লসাগু করি 25 হচ্ছে লসাগু, তাহলে 25×25 আর উপরে 1 26, তার মানে উপরে 26। একবারই করলাম একটা লাইন কমায়া, মাইনাস পি। তাহলে বলেন তো দেখি 25 এবং 26 কয়টা করে আছে? দুটো করে। তাহলে আমি লিখতে পারি পি ইন্টু 26 26 গুণ করলে কত হয়? আমি একটু আলাদা জায়গায় গুণ করছি, 26 গুণন 26। তাহলে 6 6 36-এর 6, হাতে 3, 6 2 12, 13 14 15, তার মানে 156। এক ঘর ক্রস, 6 2 12-র 2, হাতে 1, 2 2 4 আর 1 5। তাহলে কত হচ্ছে? 6 7 6 676। তাহলে 676 ভাগ 25 25, 625 মাইনাস হচ্ছে পি। তাহলে পি তো উপরের সংখ্যা, তাই না? ইন্টু আকারে যেহেতু আছে, তার মানে 600, আচ্ছা 75 লিখে ফেলেছি, এখানে আসলে 76 ছিল। তাহলে কত হচ্ছে? 676 পি ভাগ হচ্ছে 625 মাইনাস হচ্ছে পি। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে বলেন তো? 625 নিচে, তাহলে লসাগু 625, তাহলে 676 পি মাইনাস 625 দ্বারা এটাকে গুণ করলে 625 পি। তাহলে কত হবে? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 676 থেকে 625 বাদ দিলে 5 আছে 6, তার মানে 1, আর 2 আছে 7, তার মানে 5, আর 6 6 মিলে গেল 0। তাহলে পি থাকলো তার নিচে 625। অঙ্কটা কিন্তু আমি আগেই বলেছি কিছুটা হার্ড রয়েছে। তাহলে সি এর মান আমরা পেলাম 51 পি ভাগ 625। আমি ইচ্ছা করি কিন্তু এটা ডিটেলস মেথডে আপনাদেরকে করে দিচ্ছি। তো এবার দেখেন আমরা কি করতে পারি। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে আমাদের এই যে জিনিসটা রয়েছে এটাও হচ্ছে সরল সুদ, আর এই যে জিনিসটা হচ্ছে এটা হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে উভয় সুদের পার্থক্য কত? 1 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ বড় হয় নাকি সরল সুদ? অবশ্যই চক্রবৃদ্ধি। তার মানে চক্রবৃদ্ধি থেকে সরল সুদটা বাদ দিলে আমাদের 1 টাকা পাওয়া যাবে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 51 পি ভাগ হচ্ছে 625 মাইনাস হচ্ছে 2p ভাগ 25 ইকুয়াল টু 1 টাকা। দেখেন আমরা কিন্তু প্রশ্ন মতে এটা বিল্ড আপ করে ফেললাম। অঙ্কটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমি আরেকবার দেখাচ্ছি। এই যে 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। এখন কিন্তু আমরা এই জায়গাটুকুর কাজ করছি। তাহলে দেখেন আমি আবার ব্লার করে দিচ্ছি। তাহলে বা লসাগু কত? লসাগু 625, 25 আর 625-এর 625 দ্বারা 625-কে ভাগ করলে 1 দ্বারা 51-কে গুণ করলে 51 পি যা আছে তাই। 625 25 দ্বারা 625-কে ভাগ করলে 25, তাহলে 25 দ্বারা 2-কে গুণ করলে 25 2 গুণ 50 পি ইকুয়াল কত? 1। তাহলে বাকি থাকবে বলেন তো 51 থেকে 50 বাদ দিলে 1টা পি, তার নিচে 625 ইকুয়াল হচ্ছে 1। মুহূর্তের মধ্যেই অঙ্কটা কিন্তু সহজ হয়ে গেল, মানে আর লাইন কিন্তু হবে না। এর নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা পিকে গুণ করলে পি, আর 1 দ্বারা 625-কে গুণ করলে 625। তো নিঃসন্দেহে আমরা বলতে পারি আসল হচ্ছে আমাদের 625 টাকা। তো দেখেন সঠিক উত্তর কত আমি একটু দেখানোর চেষ্টা করছি। সঠিক উত্তর হচ্ছে আমাদের কিন্তু 625, অর্থাৎ সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা। আমরা কিন্তু অনেকটা সময় নিয়ে শেখালাম। ইচ্ছা করি আপনাদের যে অঙ্কগুলো যদি রিটেন পরীক্ষায় আসে তাহলে কিভাবে আপনাদের করতে হবে। এই অঙ্কটা করার মানে 10 সেকেন্ডে করার একটা মেথড রয়েছে। তো সে মেথডটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। তো ওই 10 সেকেন্ডের আলোচনা বুঝাতে আবার আপনাদের 6-7 মিনিট লাগবে। তো মানে কিভাবে 10 সেকেন্ডে অঙ্ক করতে হবে এই ধাঁচের অঙ্ক, তো সেটা বুঝাতে গেলে কি বলেছি 6-7-8 মিনিট সময় লাগবে। এই জন্য আমি পরের একটা লেকচারে আপনাদেরকে এই বিষয়টা শেখাই দেব যে কিভাবে দেখা মাত্রই আপনারা অ্যান্সার করতে পারবেন। এবার আসেন 151। কি বলা হচ্ছে? একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে 2 থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত? আচ্ছা বলেন তো, সম্ভাবনার অঙ্ক যেহেতু, তাহলে আমরা বলতে পারি সম্ভাবনা ইকুয়াল, আমি আপনাদেরকে শিখিয়েছি নিচে মোট ঘটনা, তার উপরে কি হবে অনুকূল ঘটনা।
তো বলেন তো দেখি, যেহেতু একটা ছক্কা তাহলে মোট ঘটনা কয়টা? 6টা। কিভাবে? একটা ছক্কায় পুট আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। আমরা পুট বলি, ছক্কা বলি, পাঞ্জা বলি, এরকম বলি না? মানে লুডো তো আমরা অনেকেই খেলি। তো মোট ঘটনা কয়টা? 6টা। এর মধ্যে 2 থেকে বড় সংখ্যা, তার মানে 2 না, কিন্তু 2 থেকে বড়। আচ্ছা, 2 থেকে বড় কি কি আছে? 3, 4, 5, 6। তাহলে 1, 2, 3, 4টা। তাহলে এই 4 হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তার মানে 2/3। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে? এই যে দেখেন, ডি নম্বর অপশনে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা রয়েছে। এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, মোটামুটি এটাও একটু কঠিন ধাঁচের অঙ্ক। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসলে 5খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 7 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এটাও কিন্তু সুন্দর অঙ্ক। তো চাইলে আপনারা অপশন টেস্ট করে এই অঙ্কটা করতে পারেন, অথবা এই অঙ্কটা আপনাদেরকে একটু করতে হবে ডিটেলস। তো এর আগে আমি হচ্ছে ওই যে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য যে 1 টাকা, ওইটা করতে কিন্তু আমার 6-7 মিনিট লেগেছে। এটাও যদি আমি ওইভাবে বুঝাতে চাই, তাহলে এখানেও কিন্তু 6-7 মিনিট সময় লাগবে। তো আমি এটা একটু স্কিপ করে যাচ্ছি, আমি পরে করে দিচ্ছি আপনাদের। তার পূর্বে আমি বাকি যে অঙ্কগুলো রয়েছে এটার একটু অ্যান্সারটা আমি জানিয়ে দিই। অ্যান্সার কিন্তু 55। মনে রাখবেন যে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কিন্তু 55। দেখেন, একটু মিলায় দেখেন যে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসলে 5খানা বেঞ্চ খালি থাকে। তো প্রতি বেঞ্চে যদি 5 জন করে ছাত্র বসে, তাহলে মোট ছাত্র যদি হচ্ছে আপনার 55 জন হয়, তাহলে 5 জন করে বসলে তো 5 11 55, তার মানে 11টা বেঞ্চ, আর খালি থাকে কয়টা? 5টা। তার মানে মোট বেঞ্চ সংখ্যা 16টা। বোঝা যাচ্ছে? এবার আসেন, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে, তাহলে 3 জন করে যদি আমি বসাই, তাহলে 55 হচ্ছে কি বলছে যে প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে মানে 7 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। তো আমি 11টা বেঞ্চে কি করলাম, যেহেতু আমার বেঞ্চ হচ্ছে কয়টা? 11 আর 5 16টা, তাই না? মোট বেঞ্চ কত? 16টা, আমরা বুঝে ফেলেছি। তো এবার 3 জন করে বসাচ্ছি, তো 16টা বেঞ্চে আমি 3 16 48 জন ছাত্র বসাতে পারবো। এবার দেখেন তো দেখি 7 জন ছাত্র দাঁড়িয়ে থাকে কিনা। মোট ছাত্র তো 55, আমি আগেই বলেছি, মানে অপশন টেস্ট করে, ক খ গ ঘ এভাবে টেস্ট করে আপনারা যখন ঘতে বা ডিতে যাবেন তখন কিন্তু এটা মিলবে। তাহলে 48 থেকে আপনারা যদি 55 খেয়াল করেন, তাহলে 7 জন ছাত্রকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এইভাবে মিলিয়ে অঙ্কটা কিন্তু আপনারা একটু তাড়াতাড়ি অপশন টেস্ট করে ফেলতে পারেন। কিন্তু এটা ইকুয়েশন দিয়ে, অর্থাৎ ধরি ছাত্র সংখ্যা হচ্ছে x জন, এইটা দিয়ে যদি আমি বোঝাতে চাই, তাহলে 7-8 মিনিট সময় লাগবে প্রপারভাবে বোঝাতে। আপাতত এটা বুঝে রাখেন, পরবর্তী সময়ে আমি ডিটেলস আপনাদেরকে বুঝাই দিব। ওকে? তো দেখেন, যেহেতু একটু তাড়াতাড়ি করতে হবে অঙ্কগুলো, সময় যেহেতু কম, এই জন্য একটু তাড়াতাড়ি করছি। পরেরটা আসেন, এবিসি বর্ণের 3টি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়? তো বিন্যাস এবং সমাবেশ দুটো জিনিস রয়েছে, পারমুটেশন এবং কম্বিনেশন। আপনারা নিশ্চয়ই এনসিআর এবং এনপিআর এই বিষয়গুলো জানেন, এবং ফ্যাক্টোরিয়াল বিষয় সম্পর্কে আপনাদের ধারণা নিশ্চয়ই আছে। তো দেখেন, ফ্যাক্টোরিয়াল বিষয়সূচক চিহ্নের মতো কিভাবে কাজ করে। আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে কিন্তু 120। আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল, তার মান কিন্তু 24। যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল, তার মান কিন্তু 6। এখন কিভাবে হচ্ছে? মনে রাখেন, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, মানে যার সাথে চিহ্নটা থাকবে সেটা থেকে শুরু করে নিচের দিকে 1 পর্যন্ত যেতে হবে। তাহলে 3 4 12, 12 2 24, 24 1 24। 5 ফ্যাক্টোরিয়াল একইভাবে কাজ করবে, 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, 4 5 20, 3 20 60, 60 2 120, 120 1 120। দেখেন, এটা আমি লিখেছি 120 বা 120। তাহলে এই ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা এই ধাঁচের অঙ্ক ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, বলেন তো দেখি, এবিসি বর্ণের 3টি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়? সঠিক উত্তর হচ্ছে, যেহেতু এখানে এবিসি মানে হচ্ছে 3টা জিনিস আছে, তাহলে আমি যদি প্র্যাকটিক্যাল বুঝাই, এবিসি একবারে করা যায় এসিবি, একবার করা যায় বিএসি, একবার করা যায় বিসিএ, আর একবার করা যায় সিএবি, এবং লাস্ট হচ্ছে সিবিএ। আচ্ছা, বলেন তো কতভাবে? 1 2 3 4 5 6 ভাবে। এখন এটা তাড়াতাড়ি করার বুদ্ধি কি? যেহেতু এখানে 3টা বর্ণ আছে বা 3টা লেটার আছে, তাই 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে এর অ্যান্সার। তো 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 গুণন 2 গুণন 1, 2 1 2, 3 2 গুণ 6। এই যে 6 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যে 6 উপায়ে করা যায়। তো এইভাবে বিন্যাস জাতীয় প্রশ্নগুলো কিন্তু সলিউশন আমরা করে ফেলতে পারি। আচ্ছা, যদি এখানে সি এর পরে ডি দেয়, তাহলে উত্তরটা কি? 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। যদি এখানে ই দেয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন 5 ফ্যাক্টোরিয়াল মানে 120।
যদি এখানে ই এর পর এফ দেয় তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। এবার আসেন পরেরটা কি বলা হচ্ছে, পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি, খালি বালতির ওজন কত? তো এর আগেই আমি 1 থেকে সম্ভবত কত নম্বর পর্যন্ত অঙ্ক করে দিয়েছি বলেন তো আপনাদের? আমি একটু উপরে যদি দেখাই 148 পর্যন্ত কিন্তু আমি করে দিয়েছিলাম। তো 1 থেকে 148 পর্যন্ত সরি একটু প্রবলেম হয়েছিল। তো দেখেন আমি আবারও কন্টিনিউ করছি। তো কোথায় ছিলাম আমরা? এই যে এটাতে ছিলাম। তো এই অঙ্কটা আমি কিন্তু আগে করে দিয়েছি আপনাদেরকে। তো দেখেন তারপরেও আমি একটু বোঝাই দিচ্ছি যে কিভাবে আপনারা এই ধরনের অঙ্ক আসলে সলিউশন করবেন। তো পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি, খালি বালতির ওজন কত? তো যেহেতু বলা হচ্ছে খালি বালতির ওজন কত, তাহলে বালতিকে আমরা বি ধরে নিলাম। আর পানি ভর্তি একটি বালতির ওজন, পানি আছে, পানিকে আমরা কি ধরে নিলাম? পি ধরে নিলাম। তাহলে পিতে পানি আর বিতে বালতি ধরেন এটা। তো বলেন তো দেখি, পানি ভর্তি একটা বালতির ওজন 12 কেজি, তার মানে বলেন তো পানি আছে প্লাস বালতি আছে, দুটো মিলে কত কেজি? 12 কেজি। নিশ্চিত বোঝেন বালতির অর্ধেক, তার মানে বলেন তো বালতির অর্ধেক মানে বালতি ভাগ 2, বালতির সরি আমি ভুল বললাম, কারণ হচ্ছে বলছে বালতির অর্ধেক পানি ভর্তি হলে। আচ্ছা বালতির অর্ধেক যদি পানি ভর্তি হয় তাহলে পানি অর্ধেক আছে, তাই না? পি ভাগ 2, পানি অর্ধেক আছে, বালতি তো পুরোটাই আছে, বালতি তো আর অর্ধেক হয়ে যায়নি, বালতি যা তাই আছে। তাহলে ওজন দাঁড়ায় কত? 7 কেজি। তাহলে ইকুয়াল 7 দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন এই জিনিসটা বোঝেন কিনা। তাহলে আমরা কি করব? মাইনাস করব, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে বালতি বালতি ক্রস। তাহলে বলেন তো পি মাইনাস পি ভাগ 2 ইকুয়াল হচ্ছে 12 থেকে 7 গেলে কত থাকে? 5। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বলেন তো দেখি পি মাইনাস পি ভাগ 2, তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি পি যদি আমরা কমন নেই থাকে 1 মাইনাস হাফ ইকুয়াল হচ্ছে 5। তাহলে বোঝা যায় নিশ্চয়ই যে 1 মাইনাস হাফ হচ্ছে, তাই 1 থেকে হাফ বাদ দিলে কত থাকে? হাফ। তার মানে বলতে পারি যে হাফ পি ইকুয়াল হচ্ছে 5। তাহলে বলেন তো পি ইকুয়াল কত? এই হাফ এদিকে এসে গুণ হয়ে যাবে, 5 2 10। তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে 10 হয়ে গেল আমাদের। পি কি? পানি, তাহলে পানি হচ্ছে 10। আচ্ছা বলেন তো পানি যদি 10 হয় আর এই দুটো মিলে যদি 12 হয় তাহলে বলেন তো বালতি কতটুকু? তাহলে 12 থেকে 10 বাদ দিলে 2, তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে কয় কেজি? 2 কেজি। তো দেখেন আমাদের সঠিক উত্তর কিন্তু 2 কেজি। এভাবেও বের করতে পারেন, আরও কিন্তু নানান প্রসেস রয়েছে। তো এর আগে এই অঙ্কটা যেহেতু ছিল এই সিরিয়ালে, তো আমি কিন্তু অন্যভাবে হয়তো করে দিয়েছিলাম সেখানে, তো আজকে হয়তো একটু অন্যভাবে করে দিলাম। তো দেখেন পরেরটা মুখস্থ টাইপের অঙ্ক। 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার হয়? মনে রাখবেন 2.54 সেন্টিমিটারে 1 ইঞ্চি, মানে 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার? বলা হচ্ছে 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। ওকে, তো এটা মুখস্থ টাইপের, এখানে আসলে বোঝার কিছুই নেই। এবার আসেন 156 নম্বর যে অঙ্কটা রয়েছে, কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? তো এই ধরনের অঙ্ক আমরা চাইলে মানে মুখে মুখেও করতে পারি, অথবা আমরা শর্টকাট মেথডে একটা সূত্র জানি সেটাও অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরেন এটা 12, এটা 3, এটা 6 আর এটা কত? 9। এবং এই যে গ্যাপগুলো আমি রাখলাম, তাহলে 12-র পরে 1 আছে, 1-এর পরে 2 আছে, 3-এর পরে 4 আছে, তারপরে 5, 6-এর পরে 7, তারপরে 8, 9-এর পরে 10, 10-এর পরে 11। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এই ঘড়িটা হচ্ছে একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ডের কাঁটা রয়েছে। তো যেহেতু বলেছে ঘড়িতে যখন 8টা বাজে, আচ্ছা 8টা যখন বাজে তখন কি হয় বলেন তো দেখি? ঘন্টার কাঁটা থাকে এই বরাবর, মানে 8 বরাবর, আর মিনিটের কাঁটা থাকে 12 বরাবর। তো এই হচ্ছে 8টা, এবং সেকেন্ডের কাঁটাও কিন্তু 12 বরাবরই থাকে। তো আমরা ধরে নিলাম যে ঘন্টা আর মিনিট, অর্থাৎ এটা ঘন্টা আর এটা হচ্ছে মিনিট। আচ্ছা বলেন দেখি, যেহেতু বলেছে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তার মানে এই কোণটার কথা আমাদের কাছে জানতে চাচ্ছে যে এই কোণটা আসলে কত। তো মনে রাখেন টোটাল একটা সার্কেল বা একটা ঘড়ি মানে 360 ডিগ্রি। নিঃসন্দেহে বোঝেন কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিতে মোট 12টা কোণে, যে 12 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এইভাবে 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 12, তাহলে মোট 12টা কোণ উৎপন্ন হচ্ছে। মানে এগুলো যদি আমরা প্রতি ঘন্টায় কতটুকু কোণ উৎপন্ন হয় সেটা বিবেচনা করি, তাহলে 12 দ্বারা যদি কাটি কত হয়? 12 দ্বারা কাটলে 3 12 36, 30, তার মানে 30 ডিগ্রি। তার মানে 12 থেকে 1 30, 1 থেকে 2 30, 2 থেকে 3 30, এইভাবে 8 থেকে 9 30, 9 থেকে 10 30, 10 থেকে 11 30, 11 থেকে 12 30, তাহলে 30 30 60 90 আর 30 120, তার মানে মোট 120 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে।
আমরা বলতে পারি তাহলে ঘড়িতে যখন 8টা বাজে তখন 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা কিন্তু আমরা মুখে মুখে বের করলাম। এছাড়াও আমাদের একটা সূত্র রয়েছে। সূত্রটা কি? তাড়াতাড়ি করার জন্য 11m - 60h ভাগ হচ্ছে 2, এবং এটা অবশ্যই পরম মান চিহ্নের মধ্যে উপরে ডিগ্রি রয়েছে এবং এটা থিটা ইকুয়াল। এবং আরেকটা বিষয় বলে রাখি যে এই মানে হচ্ছে ক্যালকুলেশন করে যদি কখনো 180 ডিগ্রি অপেক্ষায় অ্যান্সারটা বড় হয় তাহলে সরাসরি আমরা সেটা গ্রহণ করব না। সেক্ষেত্রে যে অ্যান্সারটা বের হবে সেটাকে 360 থেকে মাইনাস করব, মাইনাস করলে যা আসবে সেটা হবে। এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন অঙ্কটা করার সময়। তাহলে বলেন তো দেখি, যখন 8টা বাজবে তাহলে 8:00, তাহলে কি হচ্ছে 11 ইন্টু মিনিটের মান 00, 60 ইন্টু h এর মান কত? 8টা যেহেতু বাজে 8 ভাগ হলো 2। তাহলে কি করব আমরা? 0 হয়ে গেল এখানে, 0 মাইনাস 6 48, তার মানে 480 ভাগ 2। তাহলে পরম মান চিহ্ন যেহেতু আছে তাহলে নেগেটিভ জিনিস আসলেও আমরা গ্রহণ করব না। 2 দুগুণ 4 আর 40 দুগুণ 80, তাহলে -240 হবে। ডিগ্রি আছে উপরে দিলাম, তাহলে মাইনাস তো গ্রহণ হবে না, তাহলে 240 ডিগ্রি আসলো। কিন্তু আমি বলেছি এই অ্যান্সারটা ফাইনালি 180 অপেক্ষা বড় হওয়া চলবে না। যেহেতু 240 হয়েছে এবং সেটা 180 অপেক্ষা বড়, সেক্ষেত্রে আমাদের 360 থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে 360 মাইনাস 240 কত হবে বলেন তো? 0, 6 নিচে 4, তার মানে 2, 3 নিচে 2, তার মানে 120 ডিগ্রি। দেখেন উভয় নিয়মেই কিন্তু 120 ডিগ্রি চলে আসলো। তো আগেরটা হচ্ছে ডিটেলস মেথড আর পরেরটা হচ্ছে শর্টকাট মেথড। তবে এই শর্টকাট মেথডটা শিখতে গেলেও কিন্তু বেশ কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তো এবার আসেন পরের প্রশ্নটাতে কি বলা হচ্ছে? 157 নম্বরে বলা হচ্ছে যে x + y = 7 এবং x y = 10 হলে x - y হোল স্কয়ারের মান কত? আচ্ছা আসেন আজকে আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ না করে এটা মুখে মুখে করার চেষ্টা করি। বলে তো দেখি, দুটি সংখ্যার যোগফল 7 আর ওই দুটি সংখ্যার গুণফল 10, মাথায় কি আসতেছে শুরুতেই? আমার তো মাথায় আসতেছে 5 আর 2 = 7, আর 5 আর 2 যদি গুণ করি যেহেতু x × y, তাহলে 5 দুগুণ 10, তাহলে দুইটাই মিলে যাচ্ছে। তাহলে যোগ করলে 7 হয় আর গুণ করলে 10 হয়। সংখ্যা দুটো কি হতে পারে? তার মানে x এর মান 5 আর y এর মান হচ্ছে 2 হতে পারে। ওকে, তো এটা যদি হয় তাহলে বলেন তো x এর মান 5 আর y এর মান 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে থাকে কত? 3। 3 এর উপরে স্কোয়ার করলে কত হবে? 9। দেখেন মুখে মুখে আপনি অ্যান্সারটা বের করে ফেলতে পারলেন। অ্যান্সার হচ্ছে কত? 9। এটা কিন্তু পরীক্ষার হলে এমসিকিউ টাইপের অঙ্ক যখন করবেন তখন কিন্তু এইভাবে আপনি যদি অ্যাপ্লাই করেন তখন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু অঙ্কটা আপনার সলিউশন হয়ে যাবে। এবার আসেন, যদি রিটেন পরীক্ষায় অঙ্কটা আসে কি করবেন? এভাবে লিখবেন, দেওয়া আছে লিখে আপনাকে কী করতে হবে? x + y = 7 এবং xy = 10। তাহলে সুতরাং x - y হোল স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। অনুসিদ্ধান্ত কি? x + y হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4xy ইকুয়াল, তাহলে x + y এর মান 7, তাহলে 7 এর উপরে স্কোয়ার -4 × xy এর মান কত? 10। তাহলে 7 × 7 = 49 -4 × 10 = 40, থাকলো কত? 9, তার মানে 9 আনসার। এখন আপনাদের নানা ধরনের প্রশ্ন রয়েছে এখানে। প্রশ্নগুলো কি কি? দুঃখিত। তো দেখেন আমি আবারও কন্টিনিউ করছি। তো খেয়াল করে দেখেন বিষয়টা কি হলো আমাদের এখানে। আপনাদের কিন্তু এখানে প্রবলেম হতে পারে যে আপনারা হয়তো প্রশ্ন করবেন যে আচ্ছা এখানে কেন 4xy হলো, আমি কিভাবে বুঝবো যে 4xy হবে? আমি কিন্তু কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি বিষয়টা, হয়তো আপনারা মনে রাখেননি। তো আরও একবার বলছি যে আপনাদের মানে 10টা সূত্র এবং অনুসিদ্ধান্ত জানতে হবে বর্গের। যদি আপনারা এই 10টা জানতে পারেন তাহলে কিন্তু কখন কোনটা প্রয়োগ হবে সেটা কিন্তু আপনারা শিখতে পারবেন। তো আমি ইউটিউবে ভিডিও বানিয়ে দিয়েছি এই সংক্রান্ত, যদি প্রয়োজন মনে করেন তাহলে সেগুলো দেখতে পারেন। সম্ভবত বীজগণিতের মান নির্ণয়, কখন কোন সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে, এই হেডলাইনে ভিডিওগুলো দেয়া রয়েছে। ঠিক আছে, তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি। যদি আমার কাছে অনলাইনে আপনারা চাকরির গণিত শিখতে চান একেবারে ধরে ধরে 0 থেকে বা 0 থেকে, তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।